চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী। আজকে পড়ব গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড়ের গল্প কার না ভালো লাগে, সবারই আমাদেরই পছন্দের। তাহলে চলো শুরু করা যাক। গল্পের নাম কানা ঠাকুর এখন করবেন না। গোপালের কলাই বুনবার প্রয়োজন, কিন্তু সে বছর জল হচ্ছে না এতটুকুও। এখন উপায় কি করা যায়? একটু ভেবে চিনতে গোপাল বামুন ঠাকুরের কাছে গিয়ে বললে, ঠাকুর মশাই, একটা শান্তি সস্তায়ন না করলেই নয় বাবা। আপনি শান্তি সস্তায়ন করলেই বৃষ্টি হবে, মাঠ ফেটে একেবারে চৌচির। বৃষ্টি না হলে কলাই বুনবো কি করে? ছেলে মেয়ে নিয়ে ঘর করি, চাষবাস না হলে সারা বছর না খেতে পেয়ে আমরা সকলেই মারা পড়ব। গোপাল হলো গিয়ে কানা ভট্টাচার্যের যজমান। কানা ভট্টাচার্যের ওপর ভীষণ রাগ বামুন ঠাকুর মশাইয়ের। তাই তিনি বললেন, কেন তোমার কানা ভট্টাচার্য পারেন না? তিনি তোমার সব পূজা পার্বণ করেন, তিনি পারবেন না? আমার এখন একদম সময় হবে না, আমি কোনো মতেই পারবো না, তুমি অন্য লোক দিয়ে করো। এক কথায় গোপাল বলল, পারবে না কেন? মনে করলেই পারবে, কিন্তু সে কি এখন আর জল নামবার জন্য শান্তি সস্তায়ন করতে রাজি হবে? তার এক পায়ে গোদ, অন্যদিকে উঠোনে যে খড়ের গাদা ভর্তি। কত বছরের যে খড় সেটাই এখনো গাদা দিতে পারেনি। গাদায় যে জল লাগবে, আর জল লাগলেই খড় সব পচে ঢোল হয়ে যাবে। তার জন্য আমি তাকে বলবো না মনে করছি। তা না হলে আমি কি তাকে বলতাম না? সে যা হোক, আপনি যা করেই হোক বৃষ্টির ব্যবস্থা করে আমাকে দেশকে বাঁচান, না হলে সকলেই মারা পড়ব। কানা ভট্টাচার্যের কথা বাদ দিন এখন, কারণ সে কি পরের ভালো দেখবে, না এমন সময় আপনার মতন ভালো করবে এ যাত্রায়? ঠাকুর মশাই যেমনি শুনেছে কানা বাবুনের অনেক ক্ষয়ক্ষতি হবে, অমনি সে গোপালের ওপর ভীষণ রাগ থাকা সত্ত্বেও কানা ঠাকুরকে শাস্তি দেওয়ার জন্যই উঠে পড়ে শান্তি সস্থান করতে লেগে গেল, যাতে ভীষণ জল হয়ে কানা ঠাকুরের সব জলে ভেসে গিয়ে ক্ষতি হয়ে যায়। এই ভেবে মনে মনে বেশ একটা চোট হেসেই নিল। এই মনে করে যে ভগবান যেন প্রচুর বৃষ্টি দেন। দ্বিতীয় গল্প তাহলে শুরু করা যাক। নবাবের অষ্টাদশ পর্ব মহাভারত কথা। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো আমার নামে হিন্দুদের মতো আমাকে নিয়ে মহাভারত রচিত হোক। যেমনি ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটি নতুন মহাভারত আপনাদের পণ্ডিত দিয়ে লিখে দিতে হবে 1 মাসের মধ্যে। সেরূপ পণ্ডিত অতি শীঘ্র নবাব দরবারেই পাঠান। যিনি রচনা করবেন তাকে প্রচুর আফরোফি পুরস্কার দেওয়া হবে। নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়েই দিলেন, কারণ এমন কে পণ্ডিত আছে যে সে হিন্দুদের মতো করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে? গোপাল বাহিরে গেছিল কয়েকদিন, সেদিনে রাজসভায় এসেছে। এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারল যে মহারাজ নাকি এক বিষয় নিয়ে খুব চিন্তিত আছেন, সেজন্য রাজসভায় আসেননি। কিন্তু বিষয়টা কি সে সম্বন্ধে কেউই কিছু বলতে পারল না। গোপালের সব জায়গায় এমনকি অন্দরমহলেও অবারিতি দ্বার, সেজন্যে অন্দরমহলে গিয়ে মহারাজকে পাকড়াও করল। অন্দরমহলে গোপালকে দেখে মনক্ষুণ্ণ হলেও একদিকে প্রিয় বয়স্য, অন্যদিকে বিপদে আপদে বুদ্ধিদাতা গোপালকে দেখে মনে একটু ভরসাই পেলেন।
এই মনে করে যে এই বিপদের সময় আর কিছু না হোক, গোপাল হয়তো একটু বুদ্ধি বাতলে দিতে সক্ষম হবে। গোপালের কাছে অকপটে সমস্ত খুলে বললেন নবাবের খেয়ালের কথা। মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল, এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা করে আমার উপর ছেড়ে দিন। আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে খান দান ঘুমুন, যা করবার আমি করব। মহারাজ গোপালের ওপর বিশ্বাস করে নবাবের কাছে চিঠি ও গোপালকেও পাঠিয়ে দিলেন। গোপাল গরুদের কাপড় পরে ওড়নি গায়ে দিয়ে গলায় বড় বড় তুলসীর মালা ঝুলিয়ে কপালে তিলকের ফোঁটা কেটে মাথায় মস্ত টিকিতে একটা বড় ফুল বেঁধে নবাবের দরবারে গিয়ে উপস্থিত হলো। মহাপণ্ডিত গোপালকে নবাব দেখে খুব খুশি হলেন। কুর্নিশ করে গোপাল বললে, নবাব বাহাদুর, আপনি যদি 5,000 টাকা খরচ করেন তবে 1 মাসের মধ্যে মহাভারত তৈরি করতে পারবো। এর কম সময়ে হবে না, এবং এর জন্য কোনো ভাবনা চিন্তাও করবেন না। নবাব গোপালের কথা শুনে বললেন, পণ্ডিত মশাই, আপনাকে 5,000 কেন, আমি 10,000 টাকা দেব। আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করুন। এই বলে গোপালকে 10,000 টাকাও দিয়ে দিলেন। গোপাল 1 মাস সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিল। নবাবের ঘন ঘন তাগাদার পর 28 দিনের মাথায় নবাবের দরবারে হাজির হয়ে পণ্ডিত মশাই বললেন, নবাব বাহাদুর, মহাভারত লেখা প্রায় অন্তিম পর্যায়ে। খালি একটা বিষয় আটকে আছে, সেটা হচ্ছে আমাদের মহাভারতের দ্রৌপদীর পঞ্চম স্বামী যুধিষ্ঠির ভীম, অর্জুন, নকুল ও সহদেব নামেই খ্যাত। সে শব্দ উপস্থিত সকলেই আপনারা জানেন, কিন্তু আপনার বেগম সাহেবার পঞ্চস্বামীর কি নাম তা আমার জানা নেই। আপনি বললেই লিখে দেব, আমার লেখা মহাভারত সমাপ্ত হয়ে যাবে। এখন বলুন নবাব সাহেব, আপনার বেগম সাহেবের পঞ্চস্বামীর নাম কি? এইটুকু ছাড়া আর সব লেখা হয়ে গেছে। এই নামগুলি বসিয়ে দিলে আপনার মনের মতো মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। মহাভারতের এমন কথা নবাব বাহাদুর শুনে তবা তবা করে কানে হাত দিয়ে বললেন, এই কি কথা বলছেন পণ্ডিত মশাই? আমার বেগম সাহেব আর কি কখনো আমি ছাড়া কোনো স্বামী থাকতে পারে? দরবারে এত লোকের সামনে এই কথা শুনে নবাব লজ্জায় একেবারে লাল হয়ে বললেন, আমার আর মহাভারতের দরকার নেই, আপনি এখন আসতেন পারেন পণ্ডিত মশাই। গোপাল করজোড়ে প্রার্থনা করে বলে, সে কি নবাব বাহাদুর, আমি এত কষ্ট করে 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কত ভেবে চিনতে মহাভারত দেখলাম, আপনি বাতিল করে দেবেন? মহানুভব নবাব এই কথা শুনে পণ্ডিত মশাইকে বললেন, আপনি কষ্ট করে লিখেছেন, সেই জন্য আপনার পারিশ্রমিক দ্বিগুণ করে দিচ্ছি। আপনি পারিশ্রমিক নিয়ে ভবতের নাম মুখে না এনে বাড়ি চলে যান। এই বলে খাজাঞ্চিকে দেখে টাকা দেওয়ার আদেশ দিলেন। খাজাঞ্চি টাকা দিলেই গোপাল আনন্দ চিত্তে গিয়ে হাজির হলো মহারাজ চন্দ্র রাজসভায়। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মহাভারত লেখার কাহিনী শুনে খুবই আনন্দিত হলেন। গোপাল আর 1 দফা পুরস্কার পেয়ে আনন্দিত হলো। মহারাজ গোপালকে বললেন, তোমার তুলনা তুমি এই যাত্রায় রক্ষা না করলে আমি খুবই অসুবিধায় পড়তাম। থাক, এই যাত্রা থেকেই মুক্তি পেলাম। টাটা, আজ এটুকুই। পরবর্তী পর্বে শুনবো আবার আরেকটি গল্প।